গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th জানুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। পিডিএফ, মক টেস্ট এবং নোটসের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে রেখো। কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি পিডিএফ, মান্থলি পিডিএফ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল। আচ্ছা, এটা তোমাদের ক্লাসের শিডিউল থাকে। তোমাদেরকে এবারে এই সপ্তাহ থেকে নেক্সট সোমবার থেকে তোমাদের কিছু চেঞ্জ করা হয়েছে। যেমন ধরো, সকাল 10টা থেকে তোমাদের দুদিন ডাব্লিউবিপি, কেপি, এসআই এবং কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করা হবে 10টা 30 থেকে শুক্রবার আর সোমবার। বাদ বাকি যেরকম ক্লাসগুলো ছিল সেরকমই থাকছে, কোনো চেঞ্জ নেই। আর 7টা থেকে তোমাদের এনটিপিসির তো অনেকগুলো সেট আমি করিয়েছি, আর রেলওয়ের গ্রুপ ডি সেট যেটা তোমরা বলেছিলে আরআরবি গ্রুপ ডি সেটগুলো তোমাদের এবার 7টা থেকে হবে। বাদ বাকি এনটিপিসির তোমাদের ক্লাস যেরকম চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স জিকে চলছে 7টার ক্লাসটা, এটা তোমরা রেলওয়ে গ্রুপ ডিরাও করবে, এনটিপিসিরাও করবে, ঠিক আছে। বাদ বাকি এসএসসি জিডির ক্লাস তোমাদের কে স্টাডিতে চলছে, আর ডাব্লিউবিপি জিকে বুস্টার, ডাব্লিউবিপি যে ক্লাসগুলো তোমাদের কে স্টাডিতে চলছে সেটাও করো। আর ম্যাথের ক্লাস, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের এই উইকটা এখনও হবে, নেক্সট উইক থেকে রেলওয়ে গ্রুপ ডির প্রশ্নগুলো তোমাদের সাথে সাথে করানো হবে। কেমন? তো আমি টেলিগ্রামে পুরো শেয়ার করে দেবো শিডিউলটা। যারা যারা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাচ্ছ না ইউটিউব থেকে, তারা টেলিগ্রামে অবশ্যই জয়েন করে রাখো, ওখান থেকেও তোমাদের নোটিফিকেশান চলে আসবে। কেমন? চলো, প্রথম প্রশ্ন, কোন রাজ্য দেশের প্রথম উপকূলীয় এবং ওয়েডার পাখি, কোস্টাল অ্যান্ড ওয়েডার বার্ডস শুমারি পরিচালনা করছে? এটা দেশের প্রথম এই ধরনের একটা মানে সেন্সাস, এটা করছে গুজরাট, ঠিক আছে। 3rd থেকে 5th জানুয়ারি 2025 পর্যন্ত জামনগরের মেরিন ন্যাশনাল পার্ক এবং সামুদ্রিক অভয়ারণ্যে উপকূলীয় এবং ওয়েডার পাখির শুমারি অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো মেরিন ন্যাশনাল পার্ক তাহলে কোথায় আছে, যেহেতু এটা নিউজে রয়েছে। ওয়েডার পাখি হচ্ছে সেই সব পাখি যাদের লম্বা পা, লম্বা ঘাড় আছে। ক্রেন, স্টর্ক, তারপরে সবিল, আইবিস, হিরন, ফ্লেমিঙ্গো, ঠিক আছে, এগুলো সব ওয়েডার বার্ড। তোমাদের পরীক্ষাতে এরকম আসতে পারে নিচের কোনটা ওয়েডার বার্ড বা কোনটা ওয়েডার বার্ড নয়, ঠিক আছে। তো এখান থেকে সেই জায়গাগুলো কিন্তু খেয়াল করবে। গুজরাট সরকারের বন বিভাগ একটি বেসরকারি সংস্থা বার্ড কনজারভেশন সোসাইটি গুজরাটের সহযোগিতায় 3 দিনের আদমশুমারিটা পরিচালনা করছে। এই মেরিন ন্যাশনাল পার্ক আর সামুদ্রিক অভয়ারণ্য সম্পর্কে একটু বলি তোমাদের। ভারতের প্রথম সামুদ্রিক অভয়ারণ্য 1980 সালে এবং 1982 সালে কচ্ছ উপসাগর মানে জামনগরের কচ্ছ উপসাগরে প্রথম মেরিন ন্যাশনাল পার্কটা স্থাপন করা হয়েছিল। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। এটা জামনগর জেলার উত্তর উপকূল আর কচ্ছের দক্ষিণ উপকূলে অবস্থিত 42টা ক্রান্তীয় দ্বীপের একটা দ্বীপপুঞ্জ। মেরিন ন্যাশনাল পার্কের মোট আয়তন হচ্ছে 163 বর্গ কিলোমিটার, আর সামুদ্রিক অভয়ারণ্য 458 বর্গ কিলোমিটার। তারপরে দিল্লির পুরোহিতদের জন্য পূজারী গ্রন্থি সম্মান প্রকল্পে কত টাকা মাসিক অনুদান দেওয়া হয়? পূজারী গ্রন্থি সম্মান প্রকল্পে টোটাল দেওয়া হয় 18,000 টাকা, ঠিক আছে। এটা দিল্লির সরকার পূজারী গ্রন্থি সম্মান একটা প্রকল্প চালু করেছে। দিল্লির মন্দির আর গুরুদ্বারের যারা পুরোহিত রয়েছে তাদেরকে মাসিক 18,000 টাকা করে অনুদান তাদেরকে দেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্য পুরোহিত আর গুরুদ্বারে পুরোহিতদের আর্থিক সুরক্ষার স্বীকৃতি প্রদান করা। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি দুটোর জন্যই। তোমরা রেলওয়ের গ্রুপ ডি দেখেছো, একটা রেলওয়ে থেকে আমরা পেয়েছি তথ্য যে প্রায় 60,000-এর বেশি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি হবে রেলের গ্রুপ ডি, এবং 10th প্লাসেও তোমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এবারে দিতে পারবে অনেকেই বিভিন্ন পোস্টে, এবং এটা খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান চলে আসবে। তো যারা যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য অনেকদিন ধরে ভাবছিলে তারা, আর এনটিপিসি তো তোমাদের রয়েইছে, এটা তোমাদের A to Z একদম এনসিইআরটি সিলেবাস ধরে সিবিএসসি সিলেবাস তোমরা এই বুলেট ব্যাচে করতে পারবে। সম্পূর্ণ বাংলায় তোমাদের এটা হচ্ছে, এবং এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, তারপরে প্রিভিয়াস ইয়ার, এছাড়া তোমাদের ফুল লেন্থ টেস্ট, এগুলো সমস্তটাই এখানে অ্যাভেলেবেল রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কনসেপচুয়াল ক্লাস আর তার পিডিএফও রয়েছে। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ অথবা কল করে, আর ডেমো ক্লাসও তোমরা পেড কোর্সে গিয়ে চেক করতে পারো। পরের প্রশ্ন, মণিপুরের কোন স্থানে ভারত মায়ানমার
9.214 কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণ প্রকল্প করছে। দেখো এটা করছে হচ্ছে তোমার মোড়ে, মণিপুরের মোড়েতে করছে এটা। ভারত মায়ানমার সীমান্তে মণিপুরের মোড়েতে 9.214 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বেড়া নির্মাণ প্রকল্প সম্পন্ন করেছে। এই প্রকল্পের লক্ষ্য নিরাপত্তা আরও বৃদ্ধি করা, অবৈধ আন্তঃসীমান্ত কার্যকলাপগুলো বন্ধ করা। তারপরে ভারতীয় বিমান বাহিনীর পশ্চিমা বিমান কমান্ডের কমান্ড সম্প্রতি কে গ্রহণ করেছেন? এটা করেছে এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র 1 জানুয়ারি 2025 ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের কমান্ড গ্রহণ করেন। ওয়েস্টার্ন এয়ার কমান্ড হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর আঞ্চলিক কমান্ড, যার সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। এটা 16টা এয়ারফোর্স ঘাঁটি AFB নিয়ে গঠিত। IAF এর বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার কমান্ড। তারপরে মীরা ভায়ান্দার পৌর নিগমে মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার জন্য যে উদ্যোগটা শুরু হয়েছে তার নাম কি? এটার নাম হচ্ছে ফড়াল সখী। মীরা ভায়ান্দার পৌর নিগম মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বে ঐতিহ্যগত খাবার উৎপাদনে মহিলা উদ্যোক্তাদের সমর্থন করার জন্য ফড়াল সখী উদ্যোগটা চালু করেছে। এই ফড়াল সখী উদ্যোগের লক্ষ্য হচ্ছে ঐতিহ্যবাহী উৎসবের স্ন্যাক্স উৎপাদন আর বিক্রয়ে মহিলাদের নিযুক্ত করে তাদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। মীরা ভায়ান্দার হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার পৌর কর্পোরেশনের একটা শহুরে স্থানীয় সংস্থা। তারপরে রোমানিয়া এবং বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে সেনজেন জোনের পূর্ণ সদস্য হয় কবে? জানুয়ারি 1, 2025। দেখো রোমানিয়া আর বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারি 2025 মধ্যরাতে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন এলাকার পূর্ণ সদস্য হয়েছে। এখন পর্যন্ত উভয় দেশেরই সেনজেন এলাকার আংশিক সদস্যপদ ছিল। আর ইউরোপীয় ইউনিয়নের 27টা সদস্য দেশের মধ্যে 25টাই সেনজেন এলাকার সদস্য। সাইপ্রাস আর আয়ারল্যান্ড ছাড়া রোমানিয়া আর বুলগেরিয়া 2007 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে। তারা 2024 সালের মার্চ মাসে আংশিকভাবে সেনজেন এলাকাতে যোগ দেয়। সেনজেন অঞ্চলগুলো সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য কাজ, ব্যবসা, পর্যটন ইত্যাদির উদ্দেশ্যে অন্য দেশে ভ্রমণের জন্য বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেয়, কোনো চেক আর সীমান্ত সীমাবদ্ধতা ছাড়াই। এই সেনজেন এলাকা সম্পর্কে একটু তো বলে দিই। দেখো সদস্য দেশগুলোর নাগরিকদের নথি মুক্ত ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য 1985 সালে ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সেনজেন অঞ্চলটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেনজেন এলাকার সুবিধা কি? এটা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের এবং ইউরোপীয় ইউনিয়নে বসবাসকারী যারা আছে নন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অবাধ চলাচলের নিশ্চয়তা দেয়। আর ইউরোপীয় ইউনিয়নে পর্যটক হিসাবে, বিনিময়ে ছাত্র হিসাবে বা ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো সীমান্ত চেক যাচাই ছাড়াই ভ্রমণের নিশ্চয়তা দেয়। এটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিটা নাগরিককে স্পেশাল ফর্মালিটিস ছাড়াই ইউরোপীয় ইউনিয়নের দেশে ভ্রমণ, কাজ আর বসবাসের নিশ্চয়তা দেয়। সেনজেন এলাকার সদস্য প্রাথমিকভাবে দেখো ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড এরা 1985 সালে সেনজেন এলাকায় যোগ দেয়। বর্তমানে এটা 29টা দেশ নিয়ে গঠিত। আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো যেমন যেগুলো সেনজেন এলাকার সদস্য সেগুলো হচ্ছে তোমার এইগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, স্লোভেনিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, পর্তুগাল, লাটভিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইটালি, ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন আর সুইডেন। ঠিক আছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় হচ্ছে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড আর লিচেনস্টাইন। সরকার ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেডকে আগামী 4 বছরের জন্য কোন দেশে নন বাসমতি চাল রপ্তানির অনুমতি দিয়েছে? ইন্দোনেশিয়া। দেখো এখানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে তার শর্তাবলী এরকম রয়েছে: ভারত প্রতি বছর আন্তর্জাতিক মূল্যে ইন্দোনেশিয়াকে 1 মিলিয়ন মেট্রিক টন নন বাসমতি সাদা চাল সরবরাহ করবে। আর এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মেয়াদ হবে 4 বছর। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড ইন্দোনেশিয়ায় চাল সরবরাহ করবে। ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেড শুধুমাত্র সমবায় সমিতি থেকে চাল সংগ্রহ করবে। ইন্দোনেশিয়া হচ্ছে ভারতের 8ম বৃহত্তম বাণিজ্য অংশীদার, যেখানে ভারত ইন্দোনেশিয়ান কয়লা এবং অপরিশোধিত পাম তেলের 2য় বৃহত্তম ক্রেতা।
2023-24 সালে মোট নন বাসমতি চালের রপ্তানি ছিল 37,804.48 কোটি টাকা বা 4,570.06 মিলিয়ন ডলার। 2023-24 সালে বাসমতি চালের প্রধান রপ্তানি গন্তব্য ছিল সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব এমিরেটস, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইয়েমেন। আর ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড NCEL এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ দিল্লিতে রয়েছে। ম্যানেজিং ডিরেক্টর অনুপম কৌশিক। তারপরে 2024 অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত কপিল পারমার কোন খেলার সাথে যুক্ত? কপিল পারমার অর্জুন পুরস্কার পেয়েছেন, ইনি জুডোর সাথে যুক্ত। কপিল পারমার একজন ভারতীয় প্যারাজুডো প্লেয়ার। 2024 প্যারিস প্যারালিম্পিক গেমসে প্যারাজুডো পুরুষদের J1660 কিলোগ্রাম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। জুডোতে ভারতের প্রথম প্যারালিম্পিক পদক এটা। ITI অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? যতীন্দর পাল সিং। যতীন্দর পাল সিংকে ITI অ্যাসেট ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হিতেশ ঠাক্করের জায়গা তিনি এসছেন। এরকম আরও কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেখে নাও ব্যাংকিং আর ইন্স্যুরেন্স সেক্টরে। যেমন নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বন্ধন ব্যাংক হয়েছেন অনুপ কুমার সিনহা। CEO অফ DBS ব্যাংক ইন ইন্ডিয়া হয়েছেন রজত বর্মা। MD আর CEO অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক হয়েছে অমিতাভ চ্যাটার্জি। MD অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে রামমোহন রাও আমারাস। চেয়ারম্যান অফ ইন্ডিয়ান REITS অ্যাসোসিয়েশন হচ্ছেন অলোক আগরওয়াল। MD অ্যান্ড CEO অফ RBL ব্যাংক আর সুব্রমণিয়া কুমার। তারপরে 1 জানুয়ারি 2025 সালে DRDO কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 67তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে 2025 সালে DRDO। DRDO প্রতিষ্ঠিত হয় 1958 সালের 1 জানুয়ারি। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত। তারপরে বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়? এটা 4 জানুয়ারি পালন করা হয় প্রত্যেক বছর। ব্রেল স্ক্রিপ্টে বা ব্রেল কোডের আবিষ্কর্তা লুইস ব্রেলের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। ব্রেল ল্যাঙ্গুয়েজের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং ব্রেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দৃষ্টিহীন মানুষের কাজ আর পড়াশোনার সাহায্যের জন্য জনসচেতনতা তৈরি করতে এই দিনটার গুরুত্ব অপরিসীম। 1809 সালে 4 জানুয়ারি ফ্রান্সে লুইস ব্রেল জন্মগ্রহণ করেন এবং মাত্র 3 বছর বয়সে দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারান। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই। কোনটি পল্লবদের রাজধানী ছিল? এটা হয়ে যাবে কাঞ্চিপুরম। আর বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা? এটা হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন কোষাঙ্গাণু ATP উৎপাদনের সাথে সম্পর্কিত? পৃথিবী কোন বিন্দুতে মধ্যাকর্ষণ শক্তি নেই? শেষকালে কমেন্টে এগুলো জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 4 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অর্থাৎ CRPF এর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? CRPF এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে ভিতুল কুমারকে। তারপরে আরামান্দো অ্যাগনেলো কোলাকো, তিনি 2024 দ্রোণাচার্য পুরস্কারের আজীবন বিভাগের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি কোন খেলার কোচ? ফুটবল। আজীবন বিভাগে 2024 অর্জুন পুরস্কারে ভূষিত সুচা সিং কোন খেলার অন্তর্গত? অ্যাথলেটিক্স। 2024 সালে ক্রীড়া আর খেলাধুলার অসাধারণ সাফল্যের জন্য কতগুলো অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছিল? 32টি। 2025 সালের অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন? সাই পারাঞ্চপে। 2023 সালের গঙ্গাধর জাতীয় কাব্য পুরস্কারের প্রাপক কে? প্রতিভা সৎপথী। কোন খেলোয়াড় 2025 সালে প্রথম সেঞ্চুরি করেছেন? কুশল পেরেরা। 2024 অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত শালিমা তেতে কোন খেলার সাথে যুক্ত? হকি। 2023 সালে বস্ত্র আর পোশাক রপ্তানিতে বিশ্বে ভারতের অবস্থান কত? ষষ্ঠ। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস এই বইটা কে প্রকাশ করেছেন? অমিত শাহ। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও।
আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।